জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনে মন্ত্রীর একক ক্ষমতা বলে সব কাজ করতে পারবেন। আইনের এই ধারা অবৈধ, অসাংবিধানিক ও জনবিরোধী বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বিদ্যুতের কোনো চুক্তি নিয়ে প্রশ্ন তোলা যাবে না, এ ধারাও বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। কুইক রেন্টাল যেগুলো ব্যক্তি উদ্যোগে করা হয়েছে সেগুলো সরকারের আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুতের উৎপাদন আরও সচল করার জন্যও বলা হয়েছে। এই রায়ের ফলে সরকার চাইলে এখন বিদ্যুতের যে কোনো চুক্তি বাতিল করতে পারবে। আইনজীবী শাহিদান মালিক বলেন, দুর্নীতির বৈধতা দিতে এই আইনটি করেছে আওয়ামী লীগ। এই আইনটি জনগণের ক্ষমতার সঙ্গে সাংঘর্ষিক। প্রজেক্টের বিশেষত্ব হলো যে তারা বিদ্যুৎ সরবরাহ করুক বা না করুক, তারা পুরো টাকা পাবে। মানে 100 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে 20 মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, কিন্তু 100 মেগাওয়াটেরই টাকা পাবে। অর্থাৎ এটা আসলে এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। তো ওই জন্যই মানে আদালত এই 6(2)কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। এই যে এটা কোনো মানে আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে। জুলাই গণ অভ্যুত্থানে আহতরা চিকিৎসা পেলেও আর্থিক সহায়তা পাননি। বৃহস্পতিবার সকালে রাজধানীর অর্থোপেডিক হাসপাতালে জুলাই আন্দোলনে আহতদের খোঁজ খবর নিতে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, যারা গুরুতর আহত তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানায় বিএনপি। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদী শক্তি কিভাবে রাজনীতি করার অধিকার চায় তা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণহত্যাকারী ফ্যাসিবাদী আওয়ামী শাসক গোষ্ঠী শেখ হাসিনা এবং তার দোসররা, তারা এখনো, আমি মনে করি এই আজকে যদি এই হাসপাতালে যারাই দেখতে এসছেন তারা এই দৃশ্য দেখার পরে এই ফ্যাসিবাদী শক্তি কিভাবে এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় এবং কিভাবে বাংলাদেশের রাজনীতি করার চিন্তা করে আমার মাথায় আসে না। আমরা এই সাহায্য এবং দেখাশোনা আমরা কন্টিনিউ করব। তবে যাদের অবস্থা আমরা দেখলাম যে দেশে সুচিকিৎসা সম্ভব নয়, সেগুলো আমরা চিহ্নিত করে অতি শীঘ্র সরকারের কাছে আহ্বান জানাই তাদেরকে যেন বিদেশে প্রেরণ করা হয়। সংস্কারের গতির ওপরেই বাংলাদেশের নির্বাচনের সময় নির্ভর করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। আজারবাইজানের বাকুতে COP29 জলবায়ু সম্মেলনের সাইডলাইনে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী যত দ্রুত পরিস্থিতি শেষ হবে ততই দ্রুত নির্বাচন হবে এবং নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটুকু সম্ভব সংক্ষিপ্ত হবে, তবে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার ইস্যুতে কোনো ছাড় না দেওয়ার অঙ্গীকার করেন তিনি। শেখ হাসিনার পতনের পর দেশে যে অস্থিরতা ও অচলাবস্থা তৈরি হয়েছে সেখান থেকে বের হওয়ার আগ পর্যন্ত নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে না উল্লেখ করে ইউনূস বলেন, দেশের মানুষই ঠিক করবেন কাকে নেতৃত্বে দেখতে চান তারা। That's a promise that we made that as soon as we are ready, we'll have the elections so the elected people can take over, run the country. We are the interim government, so our period should be as short as possible. আজারবাইজানের 4 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে বহির্গমন লাউঞ্জ উদ্বোধন করবেন তিনি। এর আগে জাতিসংঘ বার্ষিক জলবায়ু সম্মেলন COP29-এর লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। এ সময় পৃথিবীর সুরক্ষায় জিরো কার্বন ভিত্তিক জীবনধারার আহ্বান জানান তিনি। সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্ট ও আরব আমিরাতের প্রেসিডেন্ট সহ 20 জন বিশ্ব নেতা সাক্ষাৎ করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। মাঝরাতে 4 উপদেষ্টার সশরীরে উপস্থিতি এবং আশ্বাসে হাসপাতালে ফিরেছেন গণঅভ্যুত্থানের আহত ছাত্র জনতা। এ নিয়ে আজ দুপুরে আন্দোলনকারী
শিক্ষার্থী জনতার সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন তারা। রাজধানীর আগারগাঁও এলাকায় অবস্থিত পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতরা বুধবার দুপুর 1টা থেকে হাসপাতালের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে হাসপাতালে ফিরে যেতে 4 জন উপদেষ্টাকে সেখানে উপস্থিত হওয়ার শর্ত দেন। এরই প্রেক্ষিতে তাদের শান্ত করতে পঙ্গু হাসপাতালের সামনে যান অন্তর্বর্তী সরকারের 4 জন উপদেষ্টা ও প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন সহকারী। ডিসেম্বরের মধ্যে সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন উপদেষ্টারা। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, সরকারের পক্ষ থেকে ভুল ত্রুটি হয়েছে বলেই বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমলাতান্ত্রিক জটিলতায় আহতদের অনেকে এখনও ক্ষতিপূরণ পাননি। সকালে সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। চারিদিকে দেখতে গিয়ে সেটা কোনোভাবে ভুল হয়ে যেতে পারে। তাদের মধ্যে যে ক্ষোভটা সৃষ্টি হয়েছে, যে কারণে তারা রাস্তায় নেমে আসছে, হাত পা ওই অবস্থায়, ব্যান্ডেজ অবস্থায় যে তারা রাস্তায় ছিল, এটা দেখে আমরা থাকতে পারিনি। এই জন্য আমরা কয়েকজন উপদেষ্টা রাত্রে সেখানে গিয়েছিলাম। তাদের দাবি হলো যে তারা আসলে তো একটা হলো যে তারা শুধু যে চিকিৎসা চাচ্ছে তা না, তারা এমনও অনেকে আছে তাদের মধ্যে যারা একমাত্র উপার্জনশীল মানুষ ছিল। হাজী সেলিমের ছেলে ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে চকবাজার থানা পুলিশ। আজ তাকে আদালতে নেওয়া হবে এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে চকবাজার থানা পুলিশ। জানা গেছে, গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক এমপি সোলাইমান সেলিম গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন। সোলাইমান সেলিম ঢাকা 7 আসনের সাবেক এমপি হাজী সেলিমের বড় ছেলে। হাজী সেলিমও বর্তমানে কারাগারে আছেন। চট্টগ্রামে একটি চালের গুদাম থেকে খাদ্য অধিদপ্তরের 30 টন চাল ও গম জব্দ করেছে গোয়েন্দা সংস্থা এনএসআই। বুধবার রাতে পাহাড়তলীর হাজী ক্যাম্প এলাকার সেনাবাহিনীর সহায়তায় মেসার্স খাজা ভান্ডারের গুদামে এই অভিযান চালানো হয়। এনএসআই জানায়, খোলা বাজারে বিক্রির কথা থাকলেও প্রতিষ্ঠানটি অন্য বস্তাজাত করে বাজারে চাল গম বিক্রি করেছে, যা আইনগত নয়। পরে গুদামটি তালা লাগিয়ে দেয়া হয়। তবে অভিযুক্ত প্রতিষ্ঠানটির দাবি, এসব চাল ও গম সরকারি বিভিন্ন সংস্থা থেকে কেনা হয়েছে। পরিবেশের জন্য ক্ষতিকর সব ধরনের পলিথিন ব্যবহার বন্ধের ঘোষণা দিয়েছেন নাটোর শহরের নিচা বাজারের ব্যবসায়ীরা। সকালে পলিথিন ব্যবহার প্রতিরোধে শোভাযাত্রা ও প্রচারণা চালান বাজারের প্রায় 500 ব্যবসায়ী। এ সময় বাজার কমিটির পক্ষ থেকে দ্রুত পচনশীল প্রায় 5000 প্লাস্টিকের ব্যাগ বিতরণ করেন তারা। এছাড়া পলিথিনের ব্যবহার বন্ধে বাজারের 3টি স্থানে বসানো হয়েছে মনিটরিং সেল। ভোক্তাদের ব্যাগ সরবরাহের পাশাপাশি পণ্য কেনার সময় পলিথিনের ব্যাগ না ব্যবহারেরও আহ্বান জানান তারা। এবার দেশের বাইরের খবর। অভিজ্ঞতা ছাড়াই সরকারের শীর্ষ পদে আস্থাভাজন ব্যক্তিদের নিয়োগ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট অ্যাটর্নি জেনারেল হিসাবে মনোনীত করেছেন ম্যাট গেটসকে। ট্রাম্পপন্থী হিসাবে পরিচিত 42 বছর ব্যবসায়ী কংগ্রেসম্যান কখনো প্রসিকিউটর হিসেবে কাজ করেনি, এমনকি বিচার বিভাগ সামলানোর অভিজ্ঞতাও নেই। জাতীয় গোয়েন্দা বিভাগের দায়িত্ব পেলেন সাবেক ডেমোক্র্যাট নেতা তুলসী গ্যাবার্ড। গোয়েন্দা কার্যক্রমের বিষয়ে তেমন অভিজ্ঞতা না থাকলেও তুলসীকে সামলাতে হবে 18টি গোয়েন্দা সংস্থা। এদিকে পররাষ্ট্র দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে সিনেটের মার্কো রুবিওকে। চীন, কিউবা ও ইরান বিদ্বেষী হিসাবে পরিচিত ফ্লোরিডার এই আইন প্রণেতা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।